স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। বছর জুড়ে সমাজের নানা স্তরে ঘটেছে বিভিন্ন ঘটনা। বোঝা যায় সমাজের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ। ভালো মন্দ মিলিয়েই শেষ হতে চলেছে 2016 সাল। এসব নিয়ে আজকের আলোচনা। সমাজ নীতি কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সমাজতাত্ত্বিক ডক্টর সলিমুল্লাহ খান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর মেঘলা সরকার। স্বাগত আপনাদের ডক্টর সলিমুল্লাহ খান। আমরা আসলে নানান রকমের ঘটনা থেকেই বোঝার চেষ্টা করি যে সমাজটা কিভাবে চলছে, নানান রকমের ধারণাও তৈরি হয়। সেক্ষেত্রে এই বছরটাকে যদি আপনাকে একটা সীমা দেওয়া হয় যে 2016টাকে সামগ্রিকভাবে ম্যাক্রো লেভেলে সমাজের এই লক্ষণগুলি কেমন দেখেছেন এবং সেইখান থেকে কোন কোন বিষয়গুলি একটু ভিন্ন মনে হয়েছে? আপনি নিজেই অর্ধেক উত্তর দিয়েছেন যখন বললেন যে আমরা যেটা বড় মাপে দেখি, এক বছরে দেখা যায় না, এর মধ্যে একটা সবিরোধ আছে। বড় মাপ মানে অনেক সময় ধরে দেখলে একটা বৃদ্ধি দেখা যায়। তো এখন যেমন গত 2 বছরে আমাদের দেশে যে ধরনের রাজনৈতিক সংঘাত ছিল, এখন সেটা খানিকটা অন্তর্মুখী হয়েছে। আবার গত বছরে অনেকগুলো মানে অপ্রত্যাশিত রাজনৈতিক সংঘাত হয়েছে। রাজনৈতিক বলছি এই জন্য যে আমরা শুধু একটা শব্দ দিয়ে শেষ করে দিতে চাই, যেমন জঙ্গিপনা। গত বছর এই বছরটাতে যত ঘটনা ঘটেছে তার মধ্যে অনেকেই বলবেন শোলাকিয়া ঈদ জামাতে আক্রমণ, তার কিছু আগে গুলশানে একটা রেস্টুরেন্টে হামলা, এই ধরনের ঘটনা এখন অনেকগুলো পুলিশের দিক থেকে যেগুলো সাফল্য বলে প্রচার করা হচ্ছে সেগুলো কিন্তু আতঙ্কজনক। দুই দিক থেকে আতঙ্কজনক। এই সমস্ত ঘটনার উদ্ভব সম্পর্কে আমরা এখনও পুরোপুরি অবহিত নই। একটা কথা বিতর্কের মধ্যে আছে, এগুলি আমাদের দেশের বাইরে থেকে এসেছে। আসলে এখন দেশ কোথায় বিদেশ কোথায় বলা খুব মুশকিল। যেটাকে আমরা বলি আন্তর্জাতিকীকরণ এত প্রবল হয়েছে যে দেশের ভিতরের ঘটনাগুলির উৎপত্তি দেশে নাও হতে পারে। তারপরেও দেশে যদি সেটার জন্যে যাকে বলা হয় মেজবান পাওয়া না যায়, ইংরেজিতে যাকে হোস্ট বলেন, তাহলে সে ঘটনা ঘটে না। এটা হচ্ছে একদিক। এখন আরেকটা খুব আতঙ্কজনক দিক হয়েছে, যার সাথে আপাত দৃষ্টিতে রাজনীতির সম্পর্ক নেই। সেটা হচ্ছে পরিবারে, সমাজে, এবং বলতে গেলে সমাজের সর্বত্র, শহরে এবং গ্রামে, মফস্বল শহরে এই যে অনেকগুলো বীভৎস ধরনের হত্যাকাণ্ড হচ্ছে। তার মধ্যে আমরা যেটা উল্লেখযোগ্যভাবে দেখতে পাই, যেটাকে আমরা আগে কম দেখেছি এখন বেশি, যেমন শিশু হত্যা এবং শিশু নির্যাতন, এবং প্রচলিত ভাষায় যেটাকে যৌন নির্যাতন বলা হচ্ছে, সেগুলো আগেও আমরা দেখেছি। এই যে বাতাস দিয়ে পেটে শিশু হত্যা করা, কিশোর হত্যা করা, সেটা দেখেছি। সেটা একটা দুটো এবছরও হয়েছে, কিন্তু অন্য ধরনের নির্যাতন এটা আমাদের চোখে পড়ে। আরেকটা জিনিস চোখে পড়লেও কেউ হিসাবে আপনারা আনেন না, সেটাকে অপরাধ মনে করেন না। এটা হলো সংজ্ঞার ব্যাপার, যে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় কত লোক মারা যায়। এবছর সেই মৃত্যুর পরিমাণ কি কমেছে না বেড়েছে? আমরা প্রায় দাবি করছি যে জাতীয় উন্নয়ন হচ্ছে। কিভাবে? আমরা পদ্মা সেতু উদ্বোধন করবো 2-1 বছরের মধ্যে, ধরুন নানা জায়গায় দেশে ফ্লাইওভার হচ্ছে, এগুলিকে মনে করলে সড়ক পথে যোগাযোগ বোধহয় আমাদের আরেকটু সহজ হচ্ছে। কিন্তু সড়ক পথে যাত্রী এবং অযাত্রীর মৃত্যুর সংখ্যা কমছে না বাড়ছে, এ বিষয়ে যে স্থির চিত্র আমরা পাই, বছরে প্রায় 10,000-এর মতো ক্যাজুয়ালিটি হয়। সরকারিভাবেও 5,000-এর মতো স্বীকার করে। কিন্তু এই চিত্রটা কমছে না কেন? এইটাকেও যদি আপনি হিসাবের মধ্যে দেন, আমি 3 ধরনের কথা বললাম। একটা হচ্ছে কি রাজনৈতিক হত্যাকাণ্ড, যেদিক থেকে সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আর যারা জঙ্গি তাদের দ্বারা অনেক যাকে বলা হয় চিন্তাবিদ, বুদ্ধিজীবী, লেখক, কবি তারা নিহত হয়েছেন গত বছর বেশি। টার্গেট সেটা কমে এখন দেখেছে সম্মিলিত হামলা, যেখানে বিদেশি নাগরিকদের উপর হামলার একটা বিশেষ প্রবণতা লক্ষ্য করা গেছে। এগুলিকে আমি বলছি রাজনৈতিক অপরাধের একটা চিত্র। আর পুলিশের যে কাজ, সেইটার মধ্যেও অনেকগুলো রাজনৈতিক অপরাধ সংঘটিত হয়েছে। 2 নম্বর হচ্ছে সমাজের এই নারী এবং শিশু নির্যাতন সহ বিভিন্ন রকমের হত্যাকাণ্ড। আমরা কয়েক বছর আগে নারায়ণগঞ্জের যে 7 খুন দেখলাম, সেইটা হচ্ছে এক ধরনের বড় অপরাধ, যেটাকে অনেকটা অন্যান্য দেশে মবের অপরাধ বলে বা মাফি অপরাধ বলে। আর এখন যেগুলি হচ্ছে সিভিল সোসাইটিতে, ছোট ছোট পরিবারে, সমাজে, যে বিখ্যাত ঘটনাগুলো ঘটলো গত বছর, এই কলেজ ছাত্রীকে হত্যা, তার কোনো বিচার হয়নি কুমিল্লায় ধরুন, এবং সিলেটের একটা, এটা সাফল্যজনকভাবে তাকে চিকিৎসা করে পুনর্জীবন ফিরিয়ে দেওয়া গেছে খাদিজাকে, কিন্তু সেটা এখনও বিচারাধীন চলছে। এই ধরনের বলছি যে এইগুলিকে বলবো সামাজিক অপরাধের বিশেষ একটা ধরন। এখন যে প্রশ্ন আপনি জিজ্ঞেস করেছেন আমাকে, 1 বছরের মধ্যে বলতে হবে, তার যেটা বাড়ছে না কমছে বোঝা যায়। প্রত্যেক বছর চাঞ্চল্যকর ঘটনা ঘটে, তুলনাটা হয়তো করা খুব কঠিন। এখন আমি বলবো প্রবণতাটা আমরা লক্ষ্য করছি। এগুলিকে আমরা কিভাবে দেখব? এগুলিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যায়। সরকারের তরফ থেকে এরকম একটা প্রবণতা প্রায় দেখা যায়, বিশেষ করে জঙ্গি অপরাধের ক্ষেত্রে এগুলো বিচ্ছিন্ন ঘটনা।
কিন্তু যখন আর কিছু সময় যায় তখন ওদের আমরা ধরে ফেলবো, ওরা নজরদারিতে আছে। তো বিচ্ছিন্ন ঘটনা হলে আবার একই সাথে সেটা অমুক সংগঠনের সদস্য, তমুক সংগঠনের সাথে যোগাযোগ আছে, এটা বলে কি করে? অর্থাৎ এক নিঃশ্বাসে আমরা ঠান্ডা এবং গরম দুই ধরনের নিঃশ্বাস প্রবাহিত করি। এইটাকে বলে স্ববিরোধিকতা। সামাজিক ক্ষেত্রেও তাই। এগুলি কি আলাদা ঘটনা, না এগুলি বিশেষ কোনো বড় সামাজিক রোগের বহিঃপ্রকাশ? যেমন ধরেন, আমি শর্টকাটে বলি, শ্রমিক যে ধর্মঘট, শ্রমিকরা বিশেষ করে যেন আশুলিয়া এলাকায় সর্বশেষ যে ঘটনা ঘটল, শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধি এবং চাকুরির নিরাপত্তা বা ছাঁটাই বন্ধ করার জন্য যে আন্দোলন করছে, সেটুকুও বলা হচ্ছে ষড়যন্ত্র। কাজে কেউ কেউ বলতে পারে যে আমাদের দেশের বিরুদ্ধে কেউ না কেউ ষড়যন্ত্র করে এই ধরনের অপরাধগুলো সংগঠিত করছে। আমার মনে হয় সেগুলো রাষ্ট্রদৃষ্টি। সেটা না করে এটা তাহলে সমাজে কোন রোগের এটা আলামত? একটা দেশ যখন ধরুন বৈদেশিক সেনাবাহিনীর দখলে থাকে, 1971 যেন আমাদের দেশ পাকিস্তানি বাহিনীর অকুপেশনে ছিল 8.5 মাস, সেই সময় অনেক ধরনের ঘটনা ঘটেছে। পাকিস্তান সরকার তখন কি বলতো? এগুলি দুষ্কৃতকারীদের কর্ম। গেরিলা এসে গ্রেনেড অ্যাটাক করে গেছে বলে দুষ্কৃতকারীরা কয়েকটা গ্রেনেড ফুটিয়ে গেছে বা পটকা ফুটিয়ে গেছে। ব্যাপারটা তো দুষ্কৃতকারীর ব্যাপার ছিল না, এটা ছিল একটা গোটা সমাজের মুক্তির আকাঙ্ক্ষার একটা বহিঃপ্রকাশ মাত্র। এখন এই রোগ যেগুলি হচ্ছে, যে কোনো দেশেই যেখানে ঔপনিবেশিক সমাজ বিরাজ করে, আমি এই বলে এই পর্বটা শেষ করব, সেইখানে বিশেষ বিশেষ কতগুলি মানসিক রোগ দেখা দেয়। এই বিষয়ে যারা সমাজতাত্ত্বিক গবেষণা করেছেন, যেমন উত্তর আফ্রিকায় আলজেরিয়ার মুক্তিযুদ্ধের সময়, সেখানে বিশেষ ধরনের রোগ ছড়িয়ে পড়ে, বিশেষ ধরনের মানসিক প্রকাশ ঘটে। আমি বলবো দুর্ভাগ্যবশত সেই ধরনের কোনো বিধিবদ্ধ গবেষণা বর্তমানে আমাদের যেগুলো স্বাস্থ্য সংস্থা আছেন, যেগুলো আন্তর্জাতিক এবং জাতীয়, তারা সেদিকে কোনো মনোযোগ দেননি। তারা সমস্ত সমস্যাকে প্রায় ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখতে চান। এই জন্য আমি বলবো আমাদের দেখা উচিত এগুলিকে সামাজিক রোগের আলামত হিসেবে। ঔপনিবেশিক সমাজে আমি বলবো যে সমস্ত দেশ, ভারত, পাকিস্তান, এই জাতীয় দেশ, অথবা শ্রীলঙ্কা, যারা 1947 সনে দ্বিতীয় মহাযুদ্ধের পরে যাকে বলা হয় চুক্তি করে স্বাধীন হয়েছে, এগুলিকে এক কথায় বলে নয়া ঔপনিবেশিক দেশ, অর্থাৎ পরাধীনতার নতুন ধরন। সিরাজউদ্দৌলার কাছ থেকে ইংরেজরা যখন এই দেশ কেড়ে নিয়েছিল, এটা অনিচ্ছা সত্ত্বেও এদেশের লোককে মেনে নিতে হয়েছিল ইংরেজ শাসন। সেটাকে আমরা বলি পরাধীনতা বা ঔপনিবেশিকতা। কিন্তু 1947-এর পরে যখন আমরা একটা স্বাধীন চুক্তি করলাম, আমাদের উচ্চ শ্রেণী এলিটরা দেশ শাসন করবে, কিন্তু ওদেরকে তাদের অন্যান্য খনি সুবিধা, চা বাগানের সুবিধা, অন্যান্য সুবিধা, ব্যবসার সুবিধা দেওয়া থাকবে। এটা হচ্ছে নয়া উপনিবেশ। এখন আমাদের অনেকগুলি রোগের লক্ষণ কিন্তু নয়া উপনিবেশিক লক্ষণ। যেমন উচ্চ সমাজের জীবনযাপনের পদ্ধতি আমরা অনুসরণ করতে চাই। টেলিভিশন এবং নেটওয়ার্ক, ইন্টারনেট এটাকে সহজ করে দিয়েছে। সেই জন্য অনেক অপরাধ দেখা যাচ্ছে এখন ইন্টারনেটকে অনুসরণ করে অনেক অপরাধ হচ্ছে, ফেসবুককে অনুসরণ করে অনেক অপরাধ হচ্ছে। এই জন্য বলছি এই নতুন যে নয়া ঔপনিবেশিক সমাজের মধ্যে আমরা এসেছি, সেইটার লক্ষণ অনেকগুলি রোগ। আর কতগুলো হচ্ছে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা, যে দীর্ঘদিনের যেখানে সংস্কার প্রয়োজন ছিল, বৈপ্লবিক পরিবর্তন দরকার ছিল, মানুষের জীবনের অনেক আশা আকাঙ্ক্ষা পূরণের দরকার ছিল, সেগুলি অপূর্ণ এবং অবদমিত থাকার কারণে অনেক সময় এই ধরনের সংঘবদ্ধ সংকট আকারে এই লক্ষণগুলি দেখা দেয়। সলিমুল্লাহ খান, সমাজের রোগগুলি নিয়ে আর একটু বিস্তারিত আপনার কাছে আবার আসবো পরবর্তীতে। আমরা একটু মেঘলা সরকারের কাছে যাব, যে সমাজের রোগগুলি আমরা জানি যে আপনাদের কাছে সমাজের মানুষরা তখন ব্যক্তি হিসেবে যান, কিন্তু শেষ পর্যন্ত সেই রোগগুলিরই একটা একটা করে লক্ষণ তাদের কাছ থেকে নিশ্চয়ই আপনারা পান। বিশেষ করে যেই কথাগুলি সলিমুল্লাহ খানও বলছিলেন, যে এই বছর শিশুদের নির্যাতন, নারীদের নির্যাতনের যেই ধরন, যেই ভয়াবহতা, সেটি এসেছে ভিন্নভাবে, এবং একই সঙ্গে সেইটার নানান রকম লক্ষণ বা অস্থিরতার যে প্রকাশ, সেটা আপনারা আপনাদের রোগীদের কাছ থেকে জানতে পারেন। একটু জানতে চাই যে সেই প্রবণতাটা কীরকম, ব্যক্তিগত পর্যায়ে মানুষ কীরকম আছে তাদের মধ্যে, সমাজের এই বড় রোগগুলির লক্ষণ কোনো আলাদাভাবে দেখছেন কি? উনি তো আসলে বেশ কয়েকটা মানে ঘটনা বা ফেনোমেনা আলোচনা করলো। এগুলোর প্রত্যেকটা পার্সপেক্টিভ আসলে আলাদা, এবং আমরা যদি মানসিক কারণগুলো আসলে বিশ্লেষণ করতে চাই, সেটাও কিন্তু আলাদাই হবে। বিশেষ করে আমরা যদি ধরে নিই হলো জঙ্গিবাদের কথা বা উগ্রবাদের কথা, সেই উগ্রবাদের বিষয়টা কিন্তু অবশ্যই আসছে যে সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো কাজ করছে, সেটা যেমন অনেকগুলো ফ্যাক্টর এখন বলা হচ্ছে, যে একটা হলো তাদের তারুণ্য বয়সের যে ভালনারেবিলিটি থাকে, নাজুকতা থাকে, এবং কোনো কিছুতে সহজে ইনফ্লুয়েন্সড হয়ে যাওয়ার যে প্রবণতা তাদের মধ্যে কাজ করে, এবং এক ধরনের অস্থিরতার মধ্যে দিয়ে যায়, এবং হলো মানসিক পরিপক্কতার এক ধরনের অভাব থাকে, এবং সাথে সাথে যে বিষয়টার জন্য তারা ঝাঁপিয়ে পড়ছে, সেই বিষয়টা সম্পর্কে তাদের যে সম্যক জ্ঞান, অর্থাৎ যে বেসিক যে জ্ঞান, অর্থাৎ যখন তারা ইনফ্লুয়েন্সড হচ্ছে আরেকজনের ব্যক্তির দ্বারা, তখন তাকে চ্যালেঞ্জ করার মতো যথেষ্ট পরিমাণে তাদের সেই পরিপক্কতার অভাব, এই জায়গাগুলো অনেক কিছুই আসলে উঠে আসছে।
যদিও এগুলোর জন্য আমরা যদি স্পেসিফিক বলতে চাই তাহলে এগুলো সবই অ্যাজাম্পশন, এবং তাহলে এক ধরনের সুস্পষ্ট গবেষণার প্রয়োজন। আর অন্যান্য যে আলাদা আলাদা কিছু ঘটনা ঘটেছে, বিশেষ করে যদি আমরা বলি যে শিশু হত্যা, যেটা দুটা শিশু হত্যা, এটা স্পেসিফিক্যালি কিন্তু একদম তারা মানসিক রোগে আক্রান্ত ধরে, যেটা খুব নিউজে আসছিল যে দুজন বাচ্চাকে মেরে ফেলছে এবং ভদ্রমহিলা কোন একটা মানসিক রোগে ভুগছিলেন এবং এক ধরনের ওষুধ পাচ্ছিলেন, নিজের সন্তানকে মেরেছে। আর বনশ্রীর ঘটনাটা আবার আলাদা। দুটি হলো, একটা আমরা খুব বলি যে জটিল মানসিক রোগ আর একটা মৃদু মানসিক রোগ। তবে যেটা ইন্টারেস্টিং ব্যাপার বা যেটা আসার কথা যে এই বিষয়গুলোর সাথে সাথে কিন্তু এই যে মানসিক রোগের যে একটা অ্যাওয়ারনেস প্রয়োজন, অর্থাৎ হলো যে আমার আপনার নানা পরিবারে এই ধরনের সমস্যাগুলো নানা উপসর্গে থাকতে পারে এবং সবসময় কিন্তু এটা খুব অবভিয়াস থাকে না। মনে হয় বোধহয় এটা স্বাভাবিক তাদের মধ্যে আচরণগত ত্রুটি বা স্বাভাবিকই বোধহয় তাদের আচরণ, একটু হয়তো ডেভিয়েশন অন্যদের চেয়ে আলাদা। কিন্তু এই জিনিসগুলো যে অ্যাড্রেস করার প্রয়োজন আছে, এগুলো যে চিকিৎসার অনেক ক্ষেত্রে প্রয়োজন আছে অথবা চিকিৎসকের কাছে অ্যাটলিস্ট অ্যাসেসমেন্টের প্রয়োজন আছে, সেই জায়গাগুলো আমি বলবো যে এই বছরে মিডিয়ার জন্য হোক বা যে কোনো কারণে হোক এই সচেতনতাটা উঠে আসছে। এবং এ ধরনের ঘটনার পর কিন্তু আমাদের দেখা যায় যে আমাদের কাছে রোগীদের সংখ্যা কিন্তু অনেক সময় এক্ষেত্রে অনেক সময় বেড়ে যায়। যে অনেক ক্ষেত্রে বলা হয় যে আমার সন্তানের ক্ষেত্রে আসলে মা অনেক বেশি হলো পড়াশোনার ব্যাপারে চাপ দিচ্ছে বা অতিরিক্ত ইরিটেবল হচ্ছে, অর্থাৎ এগুলো যে এক ধরনের প্রবলেম বিহেভিয়ার কিনা। সবসময় প্রবলেম বিহেভিয়ার হলেই যে সে একজন মানসিক রোগে আক্রান্ত হবেই এমন কোনো কথা নাই, কিন্তু এই যে অ্যাওয়ারনেসটা এসছে সেটা ডেফিনেটলি একটা মানে পজিটিভ দিক। আর এমনি যেটা আপনি বলছেন যে অস্থিরতার বিষয়, আমরা আসলে যে একটা যদি এক বছরের হিসাব নিয়ে আমরা বলি যে মূল যে জায়গাটা আসলে দেখা যাচ্ছে যে স্ট্রেসর বা যে চাপ এবং নানা রকমের অস্থির জায়গা, এটা কিন্তু সব সময় ছিল এবং যুগে যুগে এটা থাকবেই এবং সামনে হয়তো বা আরো চাপ বাড়বে। কিন্তু যখন এই চাপের কারণে কোনো মানসিক সমস্যা হয়ে থাকে, মূল জায়গাটা তখন আমরা বলে থাকি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলাকে মানিয়ে নেওয়ার বা এটাকে আমরা যেটা একটু সাইকোলজিক্যাল ভাষায় বলে কোপিং অ্যাবিলিটি, অর্থাৎ অ্যাডজাস্ট করার ক্ষমতা, যে নানা রকমেরই হলো নানা কিছুই আমার মধ্যে আসবে, নানা কিছুকে আমার মানিয়ে নিতে হবে এবং সেটাকে মানিয়ে নিয়ে আমার সামনে এগোতে হবে। এই যে ক্ষমতা, মানসিক শক্তি এবং মানসিক দক্ষতা বা সামাজিক দক্ষতা, সেই জায়গাটা কিন্তু একটু কমে যাচ্ছে। এটার আরেকটা কারণ কিন্তু আমরা দিন দিন অনেক বেশি আইসোলেটেড হয়ে যাচ্ছি, আমাদের জগৎটা অনেক বেশি হলো আস্তে আস্তে ভার্চুয়াল দিকে চলে যাচ্ছে এবং আমাদের চেয়ে তো যেটা খুব বেশি মানে চিন্তার কথা বা যেটা সত্যি হলো উদ্বেগের কথা, যে অ্যাকচুয়ালি বলা হয় যে এই যে মানসিক শক্তি বলি বা মানে কোপিং অ্যাবিলিটি বলি বা যাই বলি, সেটা কিন্তু বড়দের এটা একটা এক ধরনের আমার মানসিক গঠনের বহিঃপ্রকাশ এবং মোটামুটি এই বেসিক যে বিল্ডিংটা, বেসিক যে ভিত্তিটা, সেটা 18-19 বছরের মধ্যেই তৈরি হয়ে যায়। কিন্তু এই যে ছোটবেলা থেকে যে এটা বেড়ে ওঠার যে ক্ষমতা, অর্থাৎ হলো যে এখন যে জেনারেশনটা তৈরি হচ্ছে, আর সেই জেনারেশনটা কিন্তু এটাতে অনেক বেশি এফেক্টেড হচ্ছে। কারণ এই যে মানসিক গঠন বা সামাজিক দক্ষতা, তাদের রিয়েল লাইফের সাথে যে তাদের এক্সপিরিয়েন্স, তাদের যে জিনিসটা বেশি হচ্ছে যে পুরো জীবনটাই হলো তাদের মানে পুরো সময়টা তাদের যাচ্ছে কিন্তু পড়ালেখা এবং একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে এবং একটা ফ্যান্টাসির মধ্যে। এবং এতে করে কিন্তু তাদের জীবন সম্পর্কে হলো ছোট ছোট করে যে আমাদের ধারণা তৈরি হয় খেলার মাধ্যমে, আমাদের বন্ধু বান্ধবদের সাথে মেশার মাধ্যমে, আমাদের পরিবারের সদস্যদের সাথে নানা রকম ইন্টারাকশনের মাধ্যমে, এই যে অভিজ্ঞতা করার যে তাদের জীবন উপলব্ধি এবং সাথে সাথে যে তাদের দক্ষতাটা তৈরি হয়, সেটা কিন্তু অনেকাংশে আমরা বলবো যে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। এবং এই জেনারেশনটা আসলে যখন লিড করবে আগামী 10-12 বছর পরে, তখন কিন্তু সিচুয়েশনটা অনেকখানি কিরকম হবে সেটাকে কমব্যাট করার মতো যথেষ্ট আমাদের রসদ আছে কিনা সেটা বিবেচনা করে দেখতে হবে। তবে ডেফিনেটলি এখন অনেক রকমের স্ট্রেসার গুলো তো বেড়ে উঠছে এবং আপনারা দেখবেন যে আমাদের জেনারেশনে যেই মানসিক শক্তি বা বিভিন্ন চাপ মোকাবেলা করার ক্ষমতা আমাদের আগের জেনারেশনে কিন্তু একটু বেটার ওয়েতে তারা করেছে। আস্তে আস্তে কিন্তু আসলে এই সব জায়গায় নিচের দিকে যাচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে আমি বলবো। এবং এই কারণে হলো কিন্তু নানা রকমের অস্থিরতা, এই কারণে নানা রকমের কিন্তু অ্যাগ্রেশন, ইট ইজ ওয়ান অফ দ্য রিজনস যে একই ধরনের ফ্যাক্টর সে সময় তো হয়তো অনেক সময় দারিদ্র ছিল, সেটার সাথে কিন্তু এ ধরনের হলো তারা মানে এক্সপ্রেশনটা হয়নি। কিন্তু এখন যে এই যে ছোটখাটো অনেক কিছুতে একটা ব্রেকআপ হয়ে গেল, একদম একটা ছেলে আত্মহত্যা করতে বসলো অথবা আরেকজনকে তার যে রিজেক্ট করলো, যে প্রপোজড যে তার পার্টনার, তাকে হয়তো বা সে আঘাত করছে এবং মেরেই ফেলছে। সো এই যে অ্যাগ্রেশন, এই যে তার একটা বিষয়কে মেনে না নেওয়ার যে ক্ষমতা, এটা কিন্তু অনেকখানি হলো যে রিফ্লেক্ট করে যে আসলে বেড়ে উঠছে কিভাবে আমাদের সন্তানেরা এবং আমরা। এবং এটাকে আমি বলবো হলো যে এই বছরের দিকে যদি আমাদের প্রিভেনশনের ক্ষেত্রে আমরা চিন্তা করি, তাহলে সবচেয়ে মনোযোগী হতে হবে আসলে আমাদের অভিভাবকরা এবং আমাদের সোসাইটিকে। যেটা অবশ্যই প্রিভেনশনের জন্য
আপনার কাছে আবার পরে ফিরে আসব, একটা বিরতিতে যেতে যেতে হবে। সলিমুল্লাহ খান, বিরতির পর এটিরই আসলে আমার কাছে খুবই বেশি মনে হয় যে একটা লিংক আছে। আপনি যে বলছিলেন যে নব্য উপনিবেশবাদ, সেইখানে আমরা যেভাবে গড়ে উঠছে, আমাদের সমাজটা যেভাবে এখন এসে দাঁড়িয়েছে এবং আমাদের পরের প্রজন্ম যেভাবে বড় হচ্ছে একটা ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে, সেইটার প্রভাবটা কিভাবে এবং সেইখানে আসলে সত্যিকার বাস্তব জগতের সঙ্গে তাদেরকে কিভাবে মুখোমুখি করা যায়, সেই ক্ষেত্রে সমাজের একটা দায়িত্ব আছে এবং সেখানে নিশ্চয়ই রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। সেই জায়গাগুলির একটু নিশ্চয়ই আমরা আলাপ করবো। আমাদের জানতে চাইবো। যারা মালিক, উপনিবেশ মালিক যারা, তাদের ওখানে অপরাধের প্রকৃতি এবং আমাদের প্রকৃতির তুলনা করলে কিছু পার্থক্য পরিষ্কার হয়। ফিরে এসে আপনার কাছে পার্থক্যটা জানবো। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সলিমুল্লাহ খান, এই যে অস্থিরতার নানান প্রকাশ আমরা শুনলাম এবং সেটার সঙ্গে নব্য উপনিবেশবাদের একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে, সম্পর্কটা কিরকম আমাদের যদি একটু। না, আমরা তো নব্য উপনিবেশ কথাটা ব্যবহার করি না। বেশিরভাগ আমাদের বাজারে আমরা পুঁজিতন্ত্র বলি না, বলি বাজার অর্থনীতি। আমরা নব্য উপনিবেশবাদ বলি না, বলি বিশ্বায়ন। সেই জন্য কথাগুলি হয়তো কনফিউশন হতে পারে। আমি বলছি যে অস্থিরতা জিনিসটা শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে আছে। লক্ষ্য করুন, মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ধরনের অপরাধ হয়, যেটা বড় দেশ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, সেখানে হঠাৎ একজন দেখলে বন্দুক নিয়ে একটা স্কুলে ঢুকে পড়লো, অনেক সময় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তার সহপাঠীদের, শিক্ষকদের হত্যা করলো, এই ধরনের খবর প্রতিভা আসে। এটার কারণ, ব্যক্তির কারণটার কথা আমি বলছি না, এই অপরাধগুলো সে সমাজে হচ্ছে। আবার সেখানে কেউ কেউ ধর্মকে জড়িত করে, ধরেন একটা এই ফ্লোরিডায় যেটা হলো অরল্যান্ডোতে, যে রাত্রেবেলা পার্টি চলছে, একজন বিক্ষিপ্ত লোক এসে হত্যা করে গেলো। সে দাবি করলো যে আমি একটা ধর্মীয় বা একটা রাজনৈতিক সংগঠন থেকে এসেছি। এই ধরনের ঘটনা ঘটছে। ইউরোপে দেখছি কি আমরা, ফ্রান্সে একটা ট্রাক দিয়ে একজন চেপে দিল। মনে করতে পারেন যেগুলো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এই লোকগুলি দেখা যাচ্ছে এরা ইমিগ্রেন্ট, উত্তর আফ্রিকা থেকে গিয়েছে। এই সর্বশেষ জার্মানিতে যে ঘটনাগুলো, যেই অপরাধীকে ইটালিতে ধরে মেরে ফেলা হলো, এইগুলি হচ্ছে রাজনীতির সাথে সম্পর্কিত, আমরা বুঝতে পারি। কিন্তু আমরা বুঝতে পারি না বাংলাদেশে অনেকগুলি ঘটনা রাজনীতির সাথে সম্পর্কিত আছে, আর কতগুলি রাজনীতির সাথে সম্পর্কিত নয় আপাত দৃষ্টিতে। সেইখানে নারী, শিশু এবং অন্যান্য দৃষ্টি আমরা দেখছি। এই যে পুলিশ অফিসারের স্ত্রীকে হত্যা করা হলো, এখনও তার রহস্য উদ্ঘাটিত হয়নি। আমরা ঠিক জানতে পারি না, অর্ধেক জানি অর্ধেক জানি না। আমি বলছি অনেকগুলো ঘটনা যখন আমরা নেব, দুভাবে হতে পারে। সারা দেশের একটা চিত্র হাজির করা যেতে পারে। আর একটা অনেক সময় ধরে, ধরুন স্বাধীনতার পর থেকে এখন এই অপরাধের চিত্রটা কি ক্রমবর্ধমান না ক্রমহ্রাসমান? জনসংখ্যা বাড়ছে, আমি আনুপাতিক হারেই বলবো। তাহলে অপরাধের প্রকৃতি বদলাচ্ছে কিনা? মানুষ তো মারা যাবে, মানুষের অসুখ হবে, এটা ঠেকানো যাবে না। কিন্তু একসময় তো আমরা এটা জানতাম, আমাদের দেশের গড় আয়ু, আমি যখন স্কুলে পড়ি তখন বললো 27 বছর, বাঁচতে বাঁচতে এখন বলি আমরা 67 বছর বা 70 বছরে পৌঁছবো। আমরা অহংকার করছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি চলে যাব আমরা, 78 বছর, 79 বছর হবে। কিন্তু এই যে অনেকগুলি মানুষ, ধরেন গড় আয়ু যদি আমাদের 70 বছর হয় আর মার্কিন যুক্তরাষ্ট্রে 80 বছর হয়, আমি সংখ্যাগুলো গোল করে বলছি, তাহলে এই যে 20 বছর আগে আমাদের সবাইকে গড়ে মারা যেতে হচ্ছে, এটা জন্য আমাদের জীবন থেকে 20 বছর কেড়ে নেওয়া হলো, আমাদেরকে আগেই মৃত্যুদণ্ড দেওয়া হলো। ব্যাপারটা তাই নয় কি? এটা তো একটা সামাজিক কারণ আছে, এটা আমরা বুঝতে পারি যে আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু নয়, আমাদের খাদ্য ব্যবস্থাও দরকার। আমাদের এই যে যদি আমরা কিছু করতে চাই, এই জিনিসটা বোঝার দুটো উপায়, আমরা পারিবারিকভাবেও বলছি, আর তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় বলছি। কিন্তু এই যে ভায়োলেন্সটা বাড়ছে কেন, আমি দফায় দফায় বলি। যদি আপনি দেখেন সমাজে সর্বত্র বল প্রয়োগ হচ্ছে, রাষ্ট্রের পর্যায়ে হচ্ছে, আন্তর্জাতিকভাবে যুদ্ধ বিগ্রহ হচ্ছে। মুক্তিযুদ্ধের পর আমরা প্রায় বলি আমাদের অস্ত্রের সাথে, আগ্নেয়াস্ত্রের সাথে পরিচয়টা বেড়ে গেছে। আগে পাকিস্তানের আমলে হকি স্টিক দিয়ে মারামারি করতো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এখন তো ন্যূনতম পক্ষে কাটা রাইফেল আর ব্যবহার করে না, AK-47 চেয়ে নিচের অস্ত্র ব্যবহার করে না, হয়তো কেউ কেউ সাবমেশিন গান নিয়ে আসে। তাহলে এই যে অস্ত্রের ব্যবহার, এটা আমরা দেখেছি পৃথিবীতেও হচ্ছে, এখানেও হচ্ছে। আরেকটা হচ্ছে, অনেকে বলে কি এটা স্বতঃস্ফূর্তভাবে হয়, যে আমি রেগে গিয়েছি, একজন ছুরি নিয়ে বন্ধুকে মারতে যায়। এই স্বতঃস্ফূর্ততার কোনো ব্যাখ্যা নেই। কিন্তু আমরা লক্ষ্য করব যে একটা ভয়াবহ পরিবেশ থেকে এটা হয়। আজকে আমাদের সমাজে এটা দেখতে পাচ্ছি, আমরা দ্রুত আমাদের ধন সম্পদ বৃদ্ধি হচ্ছে, পুঁজি সঞ্চয়ন হচ্ছে, আপনি ধনী হচ্ছেন, আমি পাশের লোকে দেখে পড়ছি, তো এটা মনের মধ্যে অস্থিরতা তৈরি করে। আর আমাদের দেশে নতুন ধন সম্পদ সঞ্চয়ের জন্য যে সমস্ত বড় বড় পথ, সেগুলোর কথা বাদ দেই। দুটো গরিবের পথ হচ্ছে কি, আপনি শিল্প শ্রমিক হবেন, কারখানায় শ্রমিক হবেন, অথবা আপনি বিদেশে গিয়ে শ্রম বিক্রি করবেন। এখনও গৌরব করে আমরা বলছি আমাদের কয়েকটা কন্ট্রাক্ট পাওয়া গেছে, যে কাতারে, আবুধাবিতে বা সৌদি আরবে আরও কিছু আমাদের শ্রমিক নেবে, সেটা আমরা সগর্বে বলছি। তো সেইখানেও দেখা যায়, মালয়েশিয়া যাবেন, এইগুলিও নতুন সমাজের সাথে আমাদের সংযোগ ঘটাচ্ছে। উত্তর আমেরিকা, ইউরোপে,
অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তো যাচ্ছেই মানুষ, ফলে আমাদের সমাজে যেটাকে বলা হয় ওপেনিং সেটা বেশি হয়েছে। যেমন পাকিস্তান আমলে পাকিস্তানে যত ছাত্র বিদেশে পড়াশোনা করতে যেত তার বাংলাদেশের জনগণ শতকরা 56 জন ছিল পাকিস্তানের, কিন্তু তবু বিদেশি ছাত্রদের মধ্যে বাঙালি ছাত্ররা ছিল শতকরা 20 জন। এটা পাকিস্তানিদের সমাজতাত্ত্বিক হিসাব থেকেই আমি পেয়েছি। তার মানে আমরা বিদেশে তখন কম যাওয়ার সুযোগ পেয়েছিলাম। পাকিস্তানিরা আগে গিয়েছিল বাংলাদেশের মধ্যে একমাত্র সিলেটে লন্ডনে যেত। এইগুলি হচ্ছে আন্তর্জাতিক ফ্যাক্টর। এখন আমি বলি আমাদের জাতীয় যে মধ্যশ্রেণী যারা স্বাধীন হওয়ার পর দেশের ক্ষমতা পেয়েছে তারা যে দ্রুত হারে ধনী হয়েছেন সেভাবে গোটা জনগণের অর্থনৈতিক মুক্তি আসেনি। এখন যদিও আমরা বলি দ্রুত আমরা দেশ অর্থনৈতিকভাবে অগ্রসর হচ্ছি, কিন্তু একই সাথে যে আয় বৈষম্য এবং সামাজিক বৈষম্য দূরত্ব বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু আমরা বলছি না। এগুলির প্রভাবকে আমি সঠিক জানি না, কিন্তু এগুলো একটা প্রভাব থাকবে। সর্বশেষে আমি বলি এই যে জাতীয় সংস্কৃতি এবং আন্তর্জাতিক সংস্কৃতির যে এখন একটা মিলন হচ্ছে না সংঘাত হচ্ছে সেটা পরের ব্যাপার। ঝড় হয় কখন প্রকৃতিতে, আমরা একটা উদাহরণ দিই। আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঝড় দেখি যখন আবহাওয়ার পরিবর্তন হয়, আবার আমরা আশ্বিন কার্তিক মাসে আমাদের বঙ্গীয় যে আবহাওয়া বঙ্গোপসাগরের ঘূর্ণিবার্তা যখন তৈরি হয়, নিম্নচাপ তৈরি হয়, যখনই আবহাওয়ার মধ্যে গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরমে যায়। এখনও এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। এই জন্য আমি বলছি দীর্ঘমেয়াদে যদি আমরা দেখি আমাদের এখানে এই যাকে বলে বল প্রয়োগ, ইংরেজিতে যাকে ভায়োলেন্স বলে, ভায়োলেন্সের আরেকটা অর্থ হয় যেটাকে ধর্ষণ বলে, এইটা এখন বাড়ছে। এই আন্তর্জাতিক এবং জাতীয় যে নতুন মধ্যবিত্ত শ্রেণী তৈরি হওয়ার যে চাপ সেখান থেকে। আর ব্যক্তিগতভাবে আপনি এটা জিজ্ঞেস করতে পারেন এই যেটাকে আমরা বলি অবদমিত যৌন কামনা, সেটা কেন এই রূপ গ্রহণ করছে, বিভৎস রূপ। আমরা যে ভারতীয় রসশাস্ত্রে আমরা 9টি রসের কথা বলি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আদিরস। আমরা যখন সব কিছুতে আদিরসাত্মক, যে সাহিত্যের মধ্যে যখন নিম্নমানের সাহিত্য হয়, বর্তমানে বাংলাদেশে যে সাহিত্য সেবা হচ্ছে, যে সাহিত্য লেখা হচ্ছে, কোন লেখাগুলি জনপ্রিয় হয়, যেগুলির মধ্যে এই সস্তা রসের চচ্চড়ি দেওয়া হয়। আমি নাম বলবো না, আমাদের দেশে যারা সবচেয়ে বিখ্যাত লেখক, যারা সবচেয়ে জনপ্রিয় লেখক, তাদের অধিকাংশ লেখার মধ্যে এই আদিরসের ছড়াছড়ি, যেহেতু তারা অন্য রস জানে না। আরেকটা রসকে আমরা বলি বিভৎস রস, বীর রসও আছে, করুণ রসও আছে, নানা রকমের রসের একটা কথা বলছি। যে এখন অনেকেই যারা যুদ্ধে যাচ্ছে বীরত্ব করার জন্য, প্রাণ দেওয়াটাকেও অনেকে মনে করছে এটা বীরত্বের কাজ। এটার মধ্যে এক ধরনের রক্তপাতের প্রতি এক ধরনের আকর্ষণ কাজ করে, সেইটা এক ধরনের বিভৎস রস, এটা বীর রস নয়। সেই জন্য বলবো যে আমাদের সামাজিক অপরাধগুলিকে প্রথমে, বিজ্ঞানের প্রথম কাজ হচ্ছে তাকে শ্রেণীবদ্ধ করা, কোন ধরনের অপরাধ হচ্ছে বেশি এবং কোন ধরনের অপরাধের প্রবণতা কমে যাচ্ছে। আমি একটা শিফট দেখতে পাচ্ছি এখানে। আগে যে ধরনের ডাকাতি হতো বাংলাদেশে, ধরেন এখন ডাকাতি নিয়ে সুন্দরবনের ডাকাতেরাও আত্মসমর্পণ করছে, তারাও অপরাধ করে, জেলেদের ধরে নিয়ে যায়, মারে। কিন্তু আবার নতুন ধরনের নাগরিক ডাকাতের উদ্ভব হচ্ছে, যারা একদম একেবারে সমস্ত আপনার আইডি পরিবর্তন করে সম্পূর্ণ ভিন্ন বেশ ধরে ডাকাতি করছে, অথবা যারা অর্থনৈতিক ডাকাত হচ্ছে, সেগুলির ব্যাপারে আমরা কিছুই বলছি না। সেই জন্য আমি বলছি কি অপরাধের প্রকৃতিগুলো যদি আমরা শ্রেণীবদ্ধ করি তাহলে নানা প্রকারের কারণ হবে, এক কারণ দিয়ে সবগুলিকে বোঝা যাবে না। তো সবশেষে বলি যে যখন একটা যুদ্ধাবস্থা চলে সমাজে, অর্থাৎ সমাজে যখন ন্যায় বিচার থাকে না, তখন কিন্তু অপরাধের প্রবণতা বৃদ্ধি পায়। আমাদের প্রধান বিচারপতি মহোদয় সুরেন্দ্র কুমার সিনহা সেদিন বললেন, যদি মামলা জট যদি এরকম না খোলে, অর্থাৎ সমাজে যদি ন্যায় বিচার দুষ্প্রাপ্য, দুর্লভ অথবা বিলম্বিত হয়, তখন কিন্তু এই অপরাধের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আমি মনে করি তিনি সঠিক কথাই বলেছেন সেটা অভিজ্ঞতার উপর ভিত্তি করেই। যদি আপনি বিচার না পান, বিচার পাওয়ার পরেও অপরাধ হবে, আমি জানি সমস্ত অপরাধ বিচার দিয়ে নিষ্পত্তি করা যাবে না, কিন্তু তার প্রবণতা কমা যেতে পারে। আমি এই জন্য বলি বিচারপতি মহোদয়ের যে অবজারভেশন, উনি মামলা জটের কথা শুধু বলেছেন। আমি বলবো যেখানে মামলা করাই যায় না ভয়ে, সেখানে কি হবে? দুই একটা আমরা দেখি প্রতীকী বিচার দেখি। এই কথা বলে শেষ করি। আমাদের দেশে যখন সামরিক শাসন আসে, যখন ডিক্টেটররা প্রথম ক্ষমতা দখল করে, তখন তারা কয়েকটা যাকে বলে তারাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। মনে পড়বে জেনারেল এরশাদ যখন ক্ষমতায় আসলেন, এখানে কালীগঞ্জের ইমদু বলে একজন বিখ্যাত ছিলেন, এরপরে ওই খুলনার দিকে এরশাদ শিকদার বলে একজন ছিলেন, এদের কয়েকজনকে খুব রিচুয়াল ওয়েতে ফাঁসি দেওয়া হলো। তাতে মনে করা হলো কি মৃত্যুদণ্ড দিলে বোধহয় অপরাধ দূরীভূত হয়। না, মৃত্যুদণ্ড পৃথিবীতে কোনো অপরাধ দূরীভূত করেনি। আমি শেষ উদাহরণটাই বলি, ইউরোপে এখন মৃত্যুদণ্ড আর নেই, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড এখনো বহাল আছে। এই পার্থক্য কেন? দুই দেশের তারা তখন বলে কি ফরাসি বিপ্লবের যে আদর্শ ছিল, ফরাসি বিপ্লব থেকে ইউরোপের সমস্ত আধুনিক ইতিহাসের সূত্রপাত বলবো আমি, তখন উদ্দেশ্য ছিল যে সকল মানুষের অধিকার, শুধু ফরাসি নাগরিকদের অধিকার নয়, তারা এটাকে ইউনিভার্সালকে বলেছেন। মার্কিনিরা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের অধিকার নিয়ে সচেতন ছিলেন, ফলে যেখানে
ইউরোপে মৃত্যুদণ্ড এখন নিষিদ্ধ হয়েছে, ধরেন 1980-র পরে আর কোনো দেশে মৃত্যুদণ্ড সেখানে আইনগতভাবে কার্যকর নাই। সেজন্য নরওয়েতে যে ব্যাপক হত্যা করলো এই লোক, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া যায়নি, যে 80 জন স্কুল ছাত্রের মুখে মেরে ফেললো। তার অনেকে মনে হচ্ছে সেখানে তা থেকে অপরাধ বৃদ্ধি পাবে, না, সেখানে অপরাধ বরঞ্চ কমে গেছে। আর আমাদের দেশে যেখানে বছরে আমরা মুড়ি মুড়কির মতো মৃত্যুদণ্ড দিচ্ছি, মনে করছি মৃত্যুদণ্ড দিলে তো সমাধান হবে। আমি এই কথাটাই বলবো যে মৃত্যুদণ্ড কিন্তু এই সমস্যার সমাধান নয়। তাহলে মৃত্যুদণ্ড দিতে আমরা চাই কেন? এটাও একজনের বিভৎস রসের প্রতি আমাদের আকর্ষণ বৃদ্ধি করছে। কিভাবে? মৃত্যুদণ্ড কিন্তু অপরাধ কমানোর জন্য দেওয়া হয় না, প্রতিশোধ নেওয়ার জন্য দেওয়া হয়। শাস্তির উদ্দেশ্য যদি হয় সমাজকে শিক্ষা দেওয়া, শুধু অপরাধীকে শিক্ষা দেওয়া নয়, তাহলে মৃত্যুদণ্ড কোনো সমাধান নয়। উদাহরণ এইভাবে বলি, ইংল্যান্ডে আজ থেকে 500 বছর আগে 16 শতাব্দীর গোড়ায় প্রতিদিন দিনে 72 জন লোকে ফাঁসি দেওয়া হতো, এবং এইভাবে হেনরি দ্য 8th-এর আমলে 72,000 লোককে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু ইংল্যান্ডে তখনও চুরি ডাকাতি কোনোটাই কমেনি। আর এখন সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয় না, তার তুলনায় কোনো চুরির, বড় ডাকাতির, হত্যাকাণ্ডের অপরাধ হয় না। এটা সামগ্রিকভাবে না, আমি বলছি অর্থাৎ আমরা অনেকেই মনে করি দ্রুত যদি আমরা মৃত্যুদণ্ড কার্যকর করতে পারি, দ্রুত মৃত্যুদণ্ড দিতে পারি, তাহলে বোধহয় অপরাধ কমে যাবে। সেটা কিন্তু সঠিক নয়। আর কারণটা বুঝতে হবে, এবং সেই কারণ যেখানে সেখানে সমাধান করতে হবে, ওষুধ সেখানে দিতে হবে। অবশ্যই রোগটার ওষুধ অবশ্যই আগে দরকার। মেঘলা সরকার, আপনার কাছে ফিরে আসবে একটা বিরতির পরে, কিন্তু জানতে চাইবো যে এই যে বিশেষ করে বিভৎসভাবে এখন মানুষ নানান রকমের হত্যার মধ্যে জড়িয়ে যাচ্ছে, নির্যাতনের মধ্যে জড়িয়ে যাচ্ছে, এটা আসলে কোন মানসিকতার কারণে এবং কোনখান থেকে এখানে উৎপত্তিটা কিভাবে হচ্ছে, একটু জানতে চাইবো একটা বিরতির পর ফিরে এসে। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মেঘলা সরকার, এই যে নানান ধরনের আমরা বলবো যে বিকৃতি অনেক বেশি প্রকাশ পাচ্ছে, যেটা হয়তো সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে, এমনকি হত্যার ক্ষেত্রেও যেই ধরনের উন্মাদনা ব্যবহার করা হচ্ছে, সেইটি আসলে আপনারা কিভাবে দেখছেন, বা এটি কিসের লক্ষ্য? একটা হলো যদি একদম ব্যক্তিগত লেভেলে আমরা ধরি যে এটা নানা রকমেরই আসলে ফ্যাক্টরগুলো কাজ করে। একটা এই যে একটা মানুষের মধ্যে যে অনেক সময় যে অ্যাগ্রেশন কিন্তু আমাদের সবাই, আমরা কোনো না কোনো কারণে অনেক ক্ষেত্রেই আমরা অ্যাগ্রেসিভ হই, রাগ হই, কিন্তু এই রাগটার প্রকাশ কিন্তু এক একজনের এক এক রকম থাকে। তো যখন আসলে এই যে এটা একটা এক্সট্রিম রূপ, কিন্তু এই যে ভায়োলেন্সটা যখন আমি আরেকজনের প্রতি আরেকজনকে ভিক্টিমাইজ করছি, তো এখানে আসলে বেশ কিছুগুলো ফ্যাক্টরগুলো একটা কাজ হচ্ছে যে আসলে সে বেড়ে উঠেছে কিভাবে, তার চাইল্ডহুডটা কিরকম। এবং একটা কথা বলা হয় যে যে শিশুটি ছোটবেলা থেকে পরিবারের মধ্যে খুব একটা ভায়োলেন্স দেখে না, তার মধ্যে কিন্তু এই অবজারভেশনটা বা নিজের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা গ্রো করার সম্ভাবনাটা কম। দ্বিতীয়ত হলো যে আর একটা ব্যাপার থাকতে পারে যে অনেকের মধ্যে যে এই যে মানে বাচ্চার কোন কোন বিহেভিয়ারগুলো আসলে বাবা মা এটাকে রিইনফোর্স করছে, কোন কোন বিহেভিয়ারগুলোকে আমরা হলো বেশি কি প্রাধান্য দিচ্ছি, মনোযোগ দিচ্ছি, সেটার উপরে কিন্তু হলো যে আমাদের যে পরবর্তীকালে বড় হওয়ার পরে যে আমাদের অ্যাটিটিউড, সেই জিনিসটা কিন্তু অনেকখানি হলো তৈরি হয়। আর আরেকটা ব্যাপার হলো যে মানে যেটাকে অবজার্ভ করছি আমরা, কি বাইরে থেকে আমরা কি অবজার্ভ করছি, যে যেমন এখন হলো যে যে বাচ্চা খুব বেশি বেশি করে ভায়োলেন্স দেখবে, যেমন এটা কার্টুন ছবির মাধ্যমে হতে পারে, নানা রকমের ফিল্মের মাধ্যমে হতে পারে, এ ধরনের এগুলো কিন্তু এক ধরনের স্টিমুলেশন, এবং আমাদের মধ্যে যে এক ধরনের নেগেটিভ এবং পজিটিভ যে প্রবৃত্তি আছে, এটা আমাদের সবার মধ্যেই আছে। তো কোনটা আসলে কখন স্টিমুলেটেড হবে, এবং অনেক ক্ষেত্রে হলো যাদের মধ্যে হলো যে আমাদের যে মোরাল সেন্স, বা যেটা আমরা যদি সুপার ইগো বলি, সেটাও তৈরি হয় হলো আসলে আমাদের শৈশবে বেড়ে ওঠার সময়। সেই জিনিসটা আসলে কতখানি আমার মধ্যে তৈরি হলো, অর্থাৎ হলো আমার কোনো কারণে খুব রাগ হলো, কোনো কারণে আমি খুব অ্যাগ্রেশন প্রকাশ করতে ইচ্ছা করলো, তো আমার হলো কিন্তু এই যে আমার মেন্টাল মেকআপের মধ্যে যে আমার সুপার ইগো বা আমার যে একটা মোরাল বিবেক তৈরি হয়েছে, এবং হলো একটা রিয়েলিটি সেন্স তৈরি হয়েছে, সেটা কিন্তু আমাকে ইনহিবিট করতে। তো মূল জায়গাটা কিন্তু আসলে একটা শিশু বেড়ে উঠছে কিভাবে, এবং সেটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার পরিবার, অর্থাৎ তার ইমিডিয়েট যে এনভায়রনমেন্ট, এবং সাথে সাথে হলো যে তার চারপাশের বিষয়গুলো এখানে ইম্পর্টেন্ট। তো আমি বলবো হলো যে এই যে ভায়োলেন্সটা একটু বাড়ছে, সেক্ষেত্রে আমাদের একটা ত্রুটিপূর্ণ বেড়ে ওঠা, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর বিশেষ করে এখন তো আমাদের যেটা আগে যেটা ছিল, মানে আমাদের অনেকের সাথে মেশার সুযোগ ছিল, আমাদের প্রতিবেশী ছিল, আমাদের খেলার সুযোগ অনেক বেশি ছিল, যার জন্য আমাদের অনেকভাবে ভেন্টিলেট করার আমাদের সুযোগগুলা ছিল, এবং সাথে সাথে আমাদের অনেক রকমের সোশ্যাল স্কিল, কোপিং অ্যাবিলিটি ছিল, আমরা যা চাইতাম তাও পেতাম না। কাজে হলো যে এই যে সন্তানদের মধ্যে বা আমাদের যখন আমরা বড় হচ্ছি, যে কোনো কিছু
না চাওয়ার না পাওয়ার যে বিষয়টাকে কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটাও কিন্তু আমাদের মধ্যে অতটা নাই, যার জন্য যখনই হলো যে আমাদের এগেনস্টে কোনো কিছু যাচ্ছে, কোনো কারণে হলো এই যে যার কারণে আমাদের রাগ হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, সেটার যে একটা বহিঃপ্রকাশ, সেটা অ্যাগ্রেশনের মাধ্যমে হচ্ছে। এটা নানা মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট ফর্মে এটা আসতে পারে। এবং যে তারপরে যে এই যে টিভি বা মিডিয়া, ইভেন হলো নানা রকমের সোশ্যাল মিডিয়া, নানা রকমের জিনিস আমরা এখন অনেক অনেক বেশি হলে অ্যাক্সেসিবল হয়ে গেছে। ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কোনো ধরনের ছবি দেখতে পারি, হরর মুভি দেখতে পারি, মারামারি দেখি, রেসলিং দেখি, সব কিছুই কিন্তু হলো আমাদের মনের গঠনের মধ্যে অনেক সময় অবচেতনে, সচেতনে এবং একেবারেই অচেতনের মধ্যে কিন্তু থেকে যায়, এবং এটা নানাভাবেই কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো হলো কি কারণে হচ্ছে, তার আগে আমাদের মূল জায়গাটা আসলে এমফাসিস দেওয়া উচিত আসলে আমাদের এটা প্রোটেকশনের উপায় কি। কারণ আমাদের আরো পরবর্তী 10 বছর পরে যদি দেখি জিনিসগুলো আরো বাড়বে। এই জন্য আমি বলছি এই কারণে যে এখন যেটা একদম অবভিয়াস যে ছেলে মেয়েরা কিন্তু অনেক বেশি আইসোলেটেড হয়ে বেড়ে উঠছে, যে জিনিসটা হলো আমাদের মধ্যে নর্মালি অনেক ক্ষেত্রে ভেন্টিলেটেড হয়ে গেছে। আমরা বলবো যে আমরা প্রিভিলেজড জেনারেশন, আমরা বা আমাদের আগের জেনারেশন আরো প্রিভিলেজ, নানাভাবেই সেটা কিন্তু চ্যানেলাইজড হওয়ার সুযোগ ছিল, সেই চ্যানেলাইজ হওয়ার সুযোগটা কিন্তু অনেক কমে যাচ্ছে। প্লাস হলো সাথে সাথে যে সামাজিক দক্ষতা, এই যে অন্যদের সাথে মিলেমিশে মাধ্যমে যে আমি অনেক কিছু আমি জানছি, এই যে আমি খেলার মাধ্যমে আমি হেরে যাচ্ছি, হেরে যাওয়াটা আবার আমি কিভাবে আস্তে আস্তে আমি কিন্তু মানিয়ে নিচ্ছি, আমার বন্ধু বান্ধবের সাথে ঝগড়া হচ্ছে, অথবা আমাকে কেউ ট্রিক করছে, ট্রিক করে কেউ সে ফার্স্ট হয়ে গেল, এই জিনিসগুলো কিন্তু সোশ্যাল স্কিলস এর ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, কারণ সমাজটাই এমন জায়গায় যে আমরা এবং হলো আইসোলেটেড যে হয়ে একটা যাচ্ছি। ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে বড় হচ্ছে, আমার কিন্তু পুরো একটা ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড এবং ফ্যান্টাসি ওয়ার্ল্ড, এবং এই ওয়ার্ল্ডের মধ্যে আসলে কিন্তু রিয়েলিটির সাথে তার যোগাযোগ নেই। কাজেই হলো যে সেক্ষেত্রে মেঘনা সরকার, যে আপনারা কোনো মানে যখন আপনাদের কাছে কেউ সমস্যা নিয়ে আসে তাদেরকে কোনো সুনির্দিষ্ট পরামর্শ দেন যে এই প্রথমত ধরনের একটা হলো যে আমাদের যখন উদ্যোগ নেওয়া শিশুরা দরকার? আসে, শিশুরা আসলে ডিরেক্টলি এরকম খুব অ্যাগ্রেশন নিয়ে আসে না, তারা আসে কিন্তু এই নানা রকম অ্যাংজাইটি সিমটম, যেমন তার মাথা ব্যথা হতে পারে, তার শরীরের রকমের কিছু বলে অনেক জেদ বাচ্চার বেশি। তো আমি বলবো যে এই বাচ্চাগুলো যখন আসে তখন আমরা কিন্তু এক ধরনের খুশি হই, কারণ হলো যে এই বাচ্চাটাকে যেহেতু ছোট এবং এগুলা খুব সিভিয়ার প্রবলেম যে তা না, জাস্ট হলো যে মেইন প্রবলেমগুলো আমরা বলি বাচ্চার মধ্যে আসলে সমস্যাটা না, সমস্যা তার এনভায়রনমেন্টের মধ্যে, অর্থাৎ বাবা মার মধ্যে। তখন আমাদের স্কোপ থাকে বাবা মাকে একটা গাইডলাইন দেওয়া, কারণ হলো যে মা বাবা আসলে যে বাচ্চা কিভাবে রিয়ার করবে, দিস ইজ এ সায়েন্স, অ্যান্ড এটা কিন্তু এক ধরনের এডুকেশন দরকার, প্যারেন্টাল কাউন্সেলিং দরকার। তো সেই জায়গাটা আমাদের সুযোগ থাকে বাবা মাকে এই জিনিসগুলোতে ফোকাস করা, এবং তাদের যে ডিফেক্টিভ পার্ট, যে জিনিসটা হয়তো বা তারা ভালোবাসার জন্য করছে বা মনে করছে এটা সন্তানের জন্য পজিটিভ, কিন্তু এটা যে সন্তানের জন্য আসলে নেগেটিভ হচ্ছে, সেটা কিন্তু তারা আনঅ্যাওয়ার থাকছে, এবং যার জন্য এটা ভিক্টিমাইজ হচ্ছে। এই আনঅ্যাওয়ারনেসটা কিন্তু আমাদের বাবা মার মধ্যে ছিল, কিন্তু আমি বললাম যে আমাদের মধ্যে হলো অন্যান্যভাবে আমরা সামহাও এটা বেনিফিটেড, যে আমাদের এই যে আমাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলো অনেক বেশি বেশি ছিল, কাজেই হলো যে সেটার আমাদের একটা সুবিধা আছে। কিন্তু যখনই হলো যে একটা 30-35 বছরের ছেলে মেয়েরা আমাদের কাছে আসে তখন কিন্তু একটু ডিফিকাল্ট, কারণ ব্যক্তিত্বটা মোটামুটি 18-19 বছরের মধ্যে এক ধরনের মোটামুটি ভিত্তি তৈরি হয়ে যায়। অর্থাৎ হলো আপনার যে শরীরের যে সাধারণ কাঠামো, আপনার হাড়ের যে ঘনত্ব, আপনার যে স্কিনের যে টেক্সচার, এবং হলো যে মৌলিক যে বিষয়টা, সেটা যেমন আপনি ছোটবেলায় যে আপনি যে কিরকম দুধ ডিম খেয়েছেন, কিরকম নিউট্রিশন পেয়েছেন, সেটার মাধ্যমে যেমন ভিত্তিটা তৈরি হয়ে যাবে, সেটা আপনি 40 বা 30 বছর বয়সে কিন্তু যতই আপনি খুব নিউট্রিশাস ফুড খান, খুব এটা কম্পেনসেট করতে পারবেন না, সাম ভেরি স্লাইটলি মডিফাই করতে পারবেন। মানসিক গঠনের জায়গাটাও কিন্তু তাই। কাজে হলো যে আমাদের কাছে যখন হলো খুব অ্যাডাল্ট স্টেজে আসে, আমাদের কিন্তু এই জায়গাটা তাদের পুরা এই ব্যক্তিত্বের ত্রুটিপূর্ণ ব্যক্তিত্বের জায়গাগুলা আমরা খুব মডিফাই, খুব একদম র্যাডিক্যাল ওয়েতে আমরা মানে একদম এপিট ওপিট আমরা চেঞ্জ করে ফেলতে পারি না, কিন্তু আমাদের কিছুটা মডিফিকেশন আমাদের পসিবল। তো সেক্ষেত্রে আমাদের আসলে যে এটা মানে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে আসলে এটা ভিন্ন, এবং হলো এবং তাদের সমস্যার সাথে আমাদের সেই অনুযায়ী আমাদের আসলে সেই পরামর্শ দিতে হয়। জি, আমরা আরেকটি বিরতিতে যাব। ফিরে এসে সলিমুল্লাহ খান, আপনার কাছে একটু জানতে চাই যে মরালিটির কথাটা মেঘলা সরকার বলছেন, সেই জায়গাটা একটা সামাজিক মরালিটি বলে কোনো কিছু আদৌ আছে কিনা, বা সেটা তৈরি করার কোনো প্রক্রিয়া ইতিমধ্যে আছে কিনা, সেটা আমরা দেখি যে যদি সেটা থেকে থাকে তাহলে সেটা নিশ্চয়ই আমাদের এখানে অনেক দুর্বল, মানে চোখে পড়ে না এখন, অ্যাটলিস্ট সোশ্যাল মরাল বলে কোনো কিছু আছে কিনা আমি আজকাল দেখি না। কারণ আমরা
প্রতিবাদী হই না বিভিন্ন না, সময়, সোশ্যাল এটা মরাল কিন্তু এগিয়ে যাওয়া। সোশ্যাল মরাল কিন্তু যখন আমরা তো আসলে অনেক মানুষ মিলেই হলো একটা সোসাইটি, কাজে হলো যে আমাদের যখন ইন এ সেন্স টোটাল কমিউনিটিটার মধ্যে আসলে যে এই যে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যখন মোরালিটি সেন্সটা কমে যাবে, আমরা যখন অনেক বেশি স্বার্থপর হব এবং নিজেদের সুবিধার জায়গাটা ছাড়া ভাববো না, এবং যার জন্য এবং সুবিধাটা আমি গেইন করতে গেলে আমি কিন্তু দেখবো না যে আমার আসলে বিবেকের জায়গাটা কি বলছে, এবং এই ইনস্ট্রাকশনগুলো, এই এডুকেশন যখন না থাকবে তখন কিন্তু, এবং এটা যদি অনেক মানুষের ক্ষেত্রে হয় তখনই কিন্তু এটা সোশ্যাল কমে যায়। মরালিটি একটা ধস নামবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসছি। আজকের বাংলাদেশে নিচ্ছে আরেকটা বিরতি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে সলিমুল্লাহ খান, যদি একটু জানতে চাই যে সমাজ এবং সমাজের বিবেক বা যেভাবেই দেখি সেই জিনিসটা আমাদের এখানে অনেক মানে কি পর্যায়ে আছে এখন? আমরা যে গল্পগুলি পড়ি ধর্মগ্রন্থে অথবা অন্যান্য মিথোলজিতে, যেমন ধরেন যে সমস্ত সমাজে মুসলিম, খ্রিস্টান, ইহুদিরা বাস করে তারা এই গল্প জানেন যে হজরত আদমের দুই ছেলে হাবিল এবং কাবিল মারামারি করেছিল, এটা প্রথম রক্তপাত, ভাইয়ের রক্ত ভাই পারল। মোটিভটা কি? তারা জমি নিয়ে অথবা নারী নিয়ে, আমরা এইভাবে বলি। তাদের মধ্যে একজন কৃষি হয়ে গেল, আরেকজন পশুপালকে ছড়িয়ে পড়লো। এইটা হচ্ছে মেদ। আবার এটা শুধু ওখানে নয়, আমরা অনেক সময় অপরাধ করি পরকালের সম্পূর্ণ ভয় থাকা সত্ত্বেও তো করি। কারণ আদমের দুই সন্তান একজন একজনকে হত্যা করলো কেন? পার্থিব তার স্বার্থের জন্য সে তার ভাইকে হত্যা করলো। এই যে একটা সূত্রপাত হলো। আবার এটা শুধু সেখানে নয়, আমাদের ভারতবর্ষীয় যে ধর্মধারা, যেমন ধরেন মহাভারতের কাহিনীতে আছে, মহাভারতের বীরদের মধ্যে একজন যুদ্ধ করার বসে স্বর্গে প্রবেশ করবে, কিন্তু সে একটা শর্ত দিল, তার প্রিয় কুকুরটিকে সাথে না নিলে সে স্বর্গে প্রবেশ করবে না। তার মানে স্বর্গের বিশ্বাসটা, পুরস্কারের বিশ্বাসটা তাদেরও ছিল। এখন আপনি যেটা বলছেন মোরালিটি সমাজে কীভাবে বিরাজ করে, যেখানে মোরালিটি নাই সেখানে সমাজ হবে না। এখন প্রশ্ন হচ্ছে মোরালিটির সাথে যদি সমাজ না হয় তাহলে মাঝে মাঝে মোরালিটিতে উত্থান পতন হয় কিনা। মোরালস মাঝে মাঝে বদলায়, কোনটা ন্যায় এবং কোনটা অন্যায় এই জ্ঞান মাঝে মাঝে অস্পষ্ট থাকতে পারে। কিন্তু যখন মানুষ পরিষ্কার জানে এই কাজটি অন্যায়, তারপরেও সে সেটা করে কেন, এটাই হচ্ছে প্রশ্ন। অর্থাৎ তখন তার যে যেটাকে উনি বললেন তার ব্যক্তিত্ব, আমি বলি তার ইগো, এটার সাথে যে সে যখন আমি বলতে শিখেছে, সংস্কৃতি যেটাকে অহম বলে, যে থেকে আমরা অহংকার কথাটা তৈরি করেছি, সেইটা মাঝে মাঝে এত বেশি প্রবল হয়ে ওঠে সমষ্টির সাথে সে নিজেকে বড় করে তোলে। এখন আমি সেই মাঝে মাঝের কথাটাই বলছি, কোন সময় সেটা হয়? সেটা নানা কারণে হতে পারে। যখন সে ব্যক্তি হিসেবে বিপন্ন বোধ করে যে তার অধিকার প্রতিষ্ঠার বা তার সুবিধা প্রতিষ্ঠার আর কোনো পথ নেই, আসলে যখন সে গোষ্ঠী হিসেবে বিপন্ন বোধ করে। এই জন্য পৃথিবীর যে সমস্ত সমাজে, ধরুন এখন সভ্য সমাজ বলি, যেখানে একসময় দাস প্রথা ছিল, যেমন ইউরোপে 2000-2500 বছর আগে দাস প্রথা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে এই 200 বছর আগেও ছিল, সেখানে এখনও দেখুন অ্যাগ্রেশনের একটা ধরন হচ্ছে এই কালোদের বিরুদ্ধে এখনও যেটাকে লিঞ্চিং বলা হয়, আমেরিকার সে অপরাধ এখনও আছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে এখনও সেখানে স্লার, যেমন প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে এবং তার স্ত্রীর সম্পর্কে একজন বিখ্যাত লোক মন্তব্য করলো যে এখন ওবামা যাবে কোথায়, রিটায়ারমেন্টের পরে তার স্ত্রীকে বললো তাকে ওই জায়গায় আফ্রিকার একটা দেশ বললো পাঠিয়ে দাও। এই যে মন্তব্য হচ্ছে এইগুলো সেই পুরনো অ্যাগ্রেশনের বহিঃপ্রকাশ। আমি এটার উপরেই গুরুত্ব দিতে চাই, ব্যক্তিগত অ্যাগ্রেশনের চাইতে এই আর ধর্মীয় ক্ষেত্রে ধরুন বিদেশ থেকে অর্থায়ন করা হচ্ছে। ভারতের একটা সাধারণ উদাহরণ দেই, পাঞ্জাবে শিখদের একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার একটা আন্দোলন, যেটা খালিস্তান বলে, সেটার পয়সাকড়ি কোথায় আসতেছে? মার্কিন যুক্তরাষ্ট্রে, কানাডা, যে যাদেরকে প্রবাসী মহল বলে তারা টাকা দিচ্ছে। এবং আমাদের দেশেও যেগুলিকে আমরা বলছি ধর্মভিত্তিক, এগুলো ধর্মীয় আন্দোলন নয়, ধর্ম প্রদর্শনীর আন্দোলন, ইংরেজিতে বলে রিলিজিওসিটি নট রিলিজিয়ন, ধার্মিকতার প্রতিযোগিতায় যারা অর্থ দান করে। অনেকে বলছে আমি ধর্মের কাজে টাকা দিলাম, আল্লাহ রাস্তায় টাকা দিলাম, কিন্তু আল্লাহ রাস্তাটা যে কোনটা, সেটা যে হত্যাকাণ্ডে ব্যবহৃত হচ্ছে সেটা মানুষ পরোয়া করছে না। কিন্তু বাইরের থেকে টাকা আসা এখানে একটা বড় বড় ফ্যাক্টর। ভারতে যেমন বিশ্ব হিন্দু পরিষদ নামে যে সংগঠন, বিএইচপি বলে, যেটা বিজেপির সাথে যুক্ত, তাদের সমস্ত টাকা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে। এবং সেইখানে ধরেন, এই জন্য বলছি আজকে বিশ্বজনীন ছড়িয়ে পড়েছে, এবং সেটা কিন্তু উস্কানি দিচ্ছে কার বিরুদ্ধে? ভারতে। ইউরোপে দাসপ্রথা ছিল, ভারতে দাসপ্রথা না থেকে তার বিকল্প কি ছিল? কাস্ট, যেটাকে আমরা বলি কি বর্ণপ্রথা। এবং এখনো যে দলিত বলা হয় তাদের উপরে যে হত্যাকাণ্ড উত্তরপ্রদেশে চলে, মধ্যপ্রদেশে চলে, এটা নেপালেও কিছুটা আছে, ভারতেও আছে। আমি বলছি এইটা হচ্ছে অ্যাগ্রেশনের উৎস, সামাজিক এবং গোষ্ঠীগত। আমার গোষ্ঠীগত আধিপত্য কমে যেতে পারে। আমাদের দেশে ধরুন পার্বত্য চট্টগ্রামে এক ধরনের সহিংসতা বিরাজ করে, যেটার কথা আমরা এখন বলছি না,
বলছি এটা কি ধরনের, সেখানে গোষ্ঠীগত বিরোধ জন্ম হচ্ছে। বাঙালি যারা বসতি স্থাপনকারী ওখানে গিয়েছেন গত 40 বছরে, তার আগেও গিয়েছেন, তাদের সাথে ওখানকার আগে থেকে যারা বাসিন্দা ছিল, মানে এর কিছু আগে, তাদের একটা সংঘাত এই গোষ্ঠীবদ্ধ রূপ দান করছে, যেটা সলিমুল্লাহ খান উপনিবেশের রূপের এবং মতো। মেঘলা তা আমাদের সরকার- সমাজে এসে আমাদের বর্তমান সমাজে এখানে মনে হচ্ছে আমাদের এই সমাজ যাকে বলা সমসত্ব বা হোমোজিনিয়াস, এইখানে এই গোষ্ঠীগত বিরোধটা নেই মনে হয়। কিন্তু এখানেও ধরুন যাদেরকে আমরা ধর্মীয় সংখ্যালঘু বলছি, অথবা উত্তরবঙ্গে সাঁওতালদের উপর যে আক্রমণ হচ্ছে, তার মধ্যে এই গোষ্ঠীগত সহিংসতার একটা পরিষ্কার বহিঃপ্রকাশ দেখা যায়। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।